প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর অর্থাৎ 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসে বা আগামী পরীক্ষাতে আসতে চলেছে, সেই সমস্ত প্রশ্নগুলো এবং সেই সমস্ত চিত্র যেগুলো পরীক্ষায় আসে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এবং এই আমাদের পরীক্ষার বসার আগে যদি আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতে পারি, তাহলে আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 100% সাফল্য অর্জন করতে পারি। এবার দেখা যাক জীবনবিজ্ঞানে প্রতিটি বিষয় বা প্রতিটি চ্যাপ্টার থেকে কোন কোন বড় প্রশ্নগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসে বা আগামী মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে। সবার প্রথমে আমরা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন দি লিভিং ওয়ার্ল্ড। এই অধ্যায়ের মধ্যে অন্তর্গত উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোন থেকে যে যে বড় প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে সেগুলি হলো, প্রথম, অক্সিন হরমোন কিভাবে ফটোট্রপিক বা জিওট্রপিক বা হাইড্রোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে সেটি চিত্রসহ বর্ণনা করে। এর অথবা প্রশ্ন অন্যভাবেও আসে, সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকাগুলি লেখ। 2 নম্বর, অক্সিন হরমোনের প্রধান প্রধান কাজগুলি কি কি সেটা সম্পর্কে আলোচনা করতে হবে বা সেটা সম্পর্কে লিখতে হবে। অথবা এই প্রশ্নটাই অন্যরকমভাবে আসতে পারে, সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকাগুলি লেখ। এটাও কিন্তু পরীক্ষায় এইভাবে প্রশ্নটা আসে। এরপরে এছাড়া আর কি প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টার থেকে এছাড়া প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ হরমোনের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ আমাদের বিভিন্ন জীবনযাত্রার ক্ষেত্রে উদ্ভিদ হরমোন কি কি কাজে লাগে সেগুলো বিষয়গুলো সম্পর্কেও কিন্তু পরীক্ষায় আসে। অবশ্যই পয়েন্ট করে সেগুলো লিখতে হবে। এছাড়া এখান থেকে রয়েছে আরও একটি অংশ, সেটা হচ্ছে প্রাণী হরমোন। এই প্রাণী হরমোন থেকে কি কি বড় প্রশ্নগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে বা আসতে চলেছে। 1 নম্বর, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলিকে ট্রপিক হরমোন বলা হয়। এই প্রশ্নটা উত্তর করবার সময় অবশ্যই ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে, প্রশ্নটি কিন্তু অবশ্যই ডায়াগ্রাম মেনটেন করে কিন্তু উত্তরটা লিখতে হবে। 2 নম্বর, থাইরক্সিন হরমোনের কাজগুলি লেখো। থাইরক্সিন হরমোন কি কি কাজ করে সেটাও কিন্তু আমাদের পরীক্ষায় ভীষণ আসে। এছাড়া কি আসছে, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন বলা হয় কেন, এই প্রশ্নটাও কিন্তু আমাদের প্রিপেয়ার বা আমাদের তৈরি করে রাখতে হবে। অথবা এর সঙ্গে আমার প্রশ্নটা কি আসতে পারে, অথবা প্রশ্ন, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোনের কাজগুলি লেখো। বিষয়টা একই, বিষয়টা অথবা ভাবে এইভাবেও কিন্তু আমাদের আসতে পারে। এছাড়া এখান থেকে আরেকটি বড় প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের দেহে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের কাজগুলি বা প্রভাবগুলি লেখো। অথবা এই প্রশ্নটা অন্যরকমভাবে কীভাবে আসতে পারে, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের প্রধান কাজগুলি লেখো। বিষয়টা একই, প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। এছাড়া কি আসতে পারে, হরমোন কিভাবে আমাদের দেহে দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করে সেটাও কিন্তু একটা ডায়াগ্রাম মেনটেন করে কিন্তু আমাদের উত্তরটা তৈরি করে রাখতে হবে। এছাড়া কি আছে, হরমোন কিভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিতে সাহায্য করে, এখানেও অবশ্যই ডায়াগ্রাম দিতে হবে এবং সেই ডায়াগ্রামের মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে পজিটিভ ফিডব্যাক পদ্ধতি এবং নেগেটিভ ফিডব্যাক পদ্ধতি। সেটাকে কিন্তু প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে সেইভাবে কিন্তু ডায়াগ্রামটা রেডি করতে হবে। এছাড়াও এই অধ্যায়ের অন্তর্গত আরও একটি বিশেষ অংশ রয়েছে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে বা আসতে চলেছে। 1 নম্বর, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস ও হাইপোথ্যালামাসের কাজগুলি কিন্তু আমাকে তৈরি করে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই কাজগুলো আলাদা আলাদাভাবেও যেমন বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, অথবা দুটো অংশের কাজ একসঙ্গে বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। এছাড়া আমাদের কি এখান থেকে আমাদের প্রধানত যে ছবিগুলো রেডি করে রাখতে হবে সেইগুলো কিন্তু কি কি, এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ছবি আমাদের প্র্যাকটিস করতে হবে, যে ছবিগুলোর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। একটি নিউরনের চিত্র অঙ্কন করো এবং সেই নিউরনের চিত্র অঙ্কন করে বিশেষ বিশেষ যে জায়গাগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে, সেই জায়গাগুলো কি কি একটু জেনে নিই। অ্যাকশন, ডেনড্রন, সোয়ান কোষ, র্যানবিহারের পর্ব, প্রান্তবুরুষ, মায়োলিন শিট, বিশেষ করে এই অংশগুলো কিন্তু আমাকে চিহ্নিত করে রাখতে হবে। এর মধ্যে দিয়ে কিন্তু
4টে অংশ কিন্তু আমাদের পরীক্ষায় আসতে চলেছে। 2 নম্বর, একটি দ্বিসন্ধি প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করো। রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত চাপ, একটি দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের কিন্তু ছবিটা আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। এবং এখানে কোন কোন অংশগুলো চিহ্নিতকরণ করতে হবে? রিসেপ্টর, ইফেক্টর, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, শ্বেতবস্তু, ধূসর বস্তু, সহযোগী নিউরন। 3 নম্বর, একটি মানব চক্ষুর উল্লম্বচ্ছেদ চিত্র অঙ্কন করো এবং অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স, পিতবিন্দু, অন্ধবিন্দু, তারারন্ধ্র বা পিপিল, রেটিনা ও কৃষ্ণমণ্ডল, এই অংশগুলোকে কিন্তু আমাকে চিহ্নিতকরণটা প্র্যাকটিস করে রাখতে হবে। এছাড়াও এখানে একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে গমন, অর্থাৎ প্রাণীদের গমন। এই গমন থেকে সাধারণত একটি প্রশ্ন আসে, কিন্তু খুব কম আসে। সেই প্রশ্নটি হচ্ছে কি মানুষের দ্বিপদ গমন পদ্ধতিটি আলোচনা করো। ছবি সহ এই প্রশ্নটা কিন্তু আমাদের রেডি করে রাখতে হবে। এরপরে আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে জীবনের প্রবাহমান, অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ। সেখানে কি রয়েছে? ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে কোন বড় প্রশ্নগুলো আমাদের সাধারণত আসে? সেটা হচ্ছে কি ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি লেখো। এখানে লেখার পরে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের যে একটি ছক আছে, সেই ছকটি কিন্তু পরীক্ষার প্রশ্নের শেষে কিন্তু আমাকে সুন্দর করে উল্লেখ করে দিতে হবে, নতুবা কিন্তু আমার নম্বরটা একটু কমে যাবে। এছাড়া রয়েছে কোষ বিভাজন। এই কোষ বিভাজন থেকে বড় প্রশ্নগুলো কি? একটা হচ্ছে কোষচক্র বা সেল সাইকেলের ইন্টারফেস দশার বিভিন্ন ঘটনাগুলি বর্ণনা করো, অর্থাৎ G1S, G2 এই দশার ঘটনাগুলোকে বর্ণনা করতে হবে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে আসে। এছাড়া 2 নম্বর বড় প্রশ্নটা কি আছে? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস। উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি কিভাবে ঘটে চিত্রসহ বর্ণনা করো, এই প্রশ্নটি আসে। মাইটোসিস, এছাড়া প্রশ্ন কি? মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বগুলি লেখো, পরীক্ষায় ভীষণ আসে। এছাড়াও মিওসিস কোষ বিভাজনের গুরুত্বগুলি লেখো, এটাও ভীষণভাবে পরীক্ষায় আসে। এখান থেকে যে ছবিগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কি প্রধানত 2টো ছবি এখান থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে খুব ভালো। তার মধ্যে একটা কিন্তু অল্টারনেট করে আমাদের পরীক্ষায় কিন্তু আসে, সেটা হচ্ছে একটি ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে এই বিশেষ অংশগুলি আমাদের চিহ্নিতকরণটা প্র্যাকটিস করতে হবে। কি? সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, টেলোমিয়ার, স্যাটেলাইট, ক্রোমাটিন ও কাইনেটোকোর, এই অংশগুলো চিহ্নিত করতে হবে। 2 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, যে কোনো দুটো সম্পর্কে কিন্তু পরীক্ষায় আসে। অঙ্কন করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে দশার। এছাড়া এখানে কি অংশগুলো চিহ্নিত করতে হবে? বেমতন্তু, অপত্য ক্রোমোজোম, সেন্ট্রিওল, মেটাফেজ প্লেট এবং বিষুব অঞ্চল, এই অংশগুলো কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। আমি আজকে প্রশ্নগুলো বলছি, তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব বা এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে কিভাবে লিখতে হবে সেগুলো সম্পর্কে যদি তোমরা আমার কাছ থেকে আলোচনা শুনতে চাও, অবশ্যই আমার এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বিষয় অবশ্যই জানাবে আমাকে, তাহলে আমি সেই বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। এরপরে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় কি? বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, অর্থাৎ জেনেটিক্স এবং কয়েকটি জেনেটিক্যাল যে ডিজিজ। সেখানে প্রশ্ন কি? 1 নম্বর, মেন্ডেল কি কারণে তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচিত করেছিল, সেই কারণগুলোকে পয়েন্ট করে লিখতে হবে। 2 নম্বর, মেন্ডেল তার পরীক্ষায় সফলতা পাবার কারণগুলি কি ছিল, অবশ্যই পয়েন্ট করে মেনশন করে অ্যান্সারটা লিখতে হবে। মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত লেখো, অবশ্যই সেখানে চেকার বোর্ডটা উল্লেখ করতে হবে, কারণ পরীক্ষার সময় চেকার বোর্ড উল্লেখ সহই পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে। এছাড়া এখানে প্রশ্নটা রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি ছকের সাহায্যে দেখাও, অর্থাৎ মানুষের কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়। এই প্রশ্নটার আবার একটা অল্টারনেটিভ প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা আলোচনা করো। প্রশ্ন একই, উত্তর একই, প্রশ্নটা আলাদা আলাদা, অবশ্যই এখানে কিন্তু ক্রসটা দেখাতে হবে। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কি? এখান থেকে অনেকগুলো বড় প্রশ্ন অল্টারনেট করে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে 1 নম্বর, জৈব অভিব্যক্তির সাপেক্ষে ল্যামার্কের মতবাদগুলি লেখো। 2 নম্বর, জৈব অভিব্যক্তি সাপেক্ষে ডারউইনের মতবাদগুলি লেখো, অর্থাৎ ল্যামার্কের মতবাদ এবং ডারউইনের মতবাদ প্রত্যেকেই কিন্তু আসে। ডারউইনের মতবাদের ক্ষেত্রে কিন্তু সবগুলো পরীক্ষায় আসতে পারে, অথবা ওর মধ্যে থেকে আবার
দুটো বা তিনটেও একসঙ্গে পরীক্ষায় আসতে পারে। 3 নম্বর, অভিব্যক্তির সাপেক্ষে এই নিম্নলিখিত প্রমাণগুলি উল্লেখ করে দেবে পরীক্ষার সময় যে কোন কোন বিষয় সম্পর্কে তোমাকে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণগুলো লিখতে হবে। 1, জীবাশ্ম গঠিত প্রমাণ, সমসমস্ত গঠিত প্রমাণ, সমবৃত্তীয় অঙ্গগঠিত প্রমাণ, নিষ্ক্রিয় অঙ্গগঠিত প্রমাণ, ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। পরীক্ষায় একটা সম্পর্কেও আসতে পারে, যেমন তখন আমাকে উদাহরণ দিয়ে লিখতে হবে, অথবা দুটো সম্পর্কেও আমাকে উল্লেখ করে দিতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, জলে থাকার জন্য রুই মাছের দেহের অভিযোজনগুলি লিখবে। অর্থাৎ জলে থাকার জন্য রুই মাছের অভিযোজন, সেটাও কিন্তু পরীক্ষায় আসে। 5, উড়ার জন্য পায়রার অভিযোজন। নেক্সট, সুন্দরী গাছ ও উটের অভিযোজন। কি কি অভিযোজন দেখা যায়? অবশ্যই বৈশিষ্ট্যগুলোকে, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলোকে, অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যগুলোকে পয়েন্ট করে করে আমাকে কিন্তু লিখতে হবে। 7 নম্বর হচ্ছে, শিম্পাঞ্জির দুটি বুদ্ধিমত্তার আচরণ সম্পর্কে আমাকে ব্যাখ্যা করো। অবশ্যই দুটি বুদ্ধিমত্তাই আমাদের সিলেবাসে রয়েছে, সেই দুটো সম্পর্কে বিস্তারিত আমাকে একটু আলোচনা করতে হবে। নম্বরটাকে পার্ট বাই পার্ট কিন্তু মেনশন করা থাকবে। এখান থেকে একটি ছবি পরীক্ষায় আসে, অল্টারনেট করে ভীষণ আসে। সেটা হচ্ছে যে একটি রুই মাছের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করতে হবে, এবং সেই কোন কোন অংশগুলোকে আমাকে প্রধান প্র্যাকটিস করতে হবে। 1 হচ্ছে পটকা, 2 নম্বর হচ্ছে পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা, স্পর্শেন্দ্রীয় রেখা, এই জায়গাগুলোকে কিন্তু আমাকে চিহ্নিত করতে হবে। পরবর্তী যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ও তাদের ব্যবহার। সেখানে বড় প্রশ্নগুলোর মধ্যে কি কি? 1 নম্বর, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণের কয়েকটি কারণ ও তার কয়েকটি ক্ষতিকারক প্রভাব সম্পর্কে লেখো। নেক্সট, একটি ক্রমবর্ধমান জনসংখ্যার কয়েকটি সমস্যা লেখো। অর্থাৎ আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার কয়েকটি সমস্যা। 3 নম্বর প্রশ্ন এখান থেকে কি কি আসে? জৈব বৈচিত্র্যের কয়েকটি গুরুত্ব, অর্থাৎ বায়োডাইভার্সিটির কয়েকটি গুরুত্ব সম্পর্কে লিখতে হবে। এছাড়াও জৈব বৈচিত্র্য হ্রাসের কয়েকটি কারণ, এই প্রশ্নটাও কিন্তু আমাদের ভীষণ আসে পরীক্ষায়, এটাও কিন্তু আমাদের রেডি করে রাখতে হবে। নেক্সট আরেকটি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে, সেটা হচ্ছে সুন্দরবনের কয়েকটি পরিবেশগত সমস্যা সম্পর্কে লেখো। অর্থাৎ এখান থেকে যদি আমরা এইরকম গোটা 20টার মতো বড় প্রশ্ন যদি আমরা রেডি করে যেতে পারি, এই 20টা প্রশ্ন বা এই যে 20 থেকে 22টা প্রশ্ন যদি আমরা পরীক্ষায় রেডি করে যেতে পারি, তাহলে কিন্তু আমরা 100% মাধ্যমিকে বড় প্রশ্নগুলো সম্পর্কে আমরা কিন্তু ধারণা জন্মাতে পারে, বা আমরা কিন্তু 100% এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সাফল্যতা পেতে পারি। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং টিপস সবার আগে পাওয়ার জন্য।